হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 12 হিস্ট্রি যে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেটা হচ্ছে নেপোলিয়নের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা। এটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পুরো ডিটেলস ক্লাসটা আলোচনা করব তোমাদের সঙ্গে, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র সাধ্যের মধ্যে তোমাদের 1199 রুপিসের বিনিময়ে তোমরা 6 মাসের সমস্ত বিষয়গুলো আমাদের কাছে পড়তে পারবে, 4টা মেজর পেপার প্লাস একটা মাইনর পেপার। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, এটা আমাদের ডিটেলস দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো চাইলে পারে। ওকে, দেখো কি বলেছে, নেপোলিয়নের সংস্কারগুলি কি কি রয়েছে। বলছে নেপোলিয়নের সংস্কারগুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এবার নেপোলিয়নের যে সংস্কারগুলো রয়েছে সেগুলোকে বেশ কয়েকটা ভাগে কিন্তু ভাগ করে আমরা আলোচনা করতে পারি। সবার প্রথমে শাসন সংস্কার, অর্থাৎ শাসন কার্য করার ব্যাপারে নেপোলিয়ন কোন কোন দিকগুলোর পরিবর্তন এনেছিলেন। ঠিক আছে, দেখবা সব শাসক তো আর সমানভাবে মানে কি বলবো শাসন কার্য সম্পাদন করে না। আজকে দেখো, আমি যেভাবে পড়াই বা আমি যেভাবে বোঝাই, আমার সেন্টার অন্যান্য টিচাররা কি সেভাবেই বোঝায়? ঠিক না, তারা হয়তো কেউ আমার থেকে ভালো বোঝায়, কেউ হয়তো আমার থেকে একটু খারাপ বোঝায়, বাট সবাই চেষ্টা করে তার বেস্টটাকে দেওয়ার। তো এইভাবে নেপোলিয়ন কিন্তু কি করেছিল, সে তার মতন করে শাসনতান্ত্রিক দিকটাকে কিন্তু সংস্কার করেছিল। তাহলে কি কি করেছিল একটু জেনে নেই। বলছে নেপোলিয়ন ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। উচ্চাকাঙ্ক্ষী মানে কি? যার অনেক কিছু ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি যার অনেক কিছু থাকে, অনেক কিছু করার প্রবণতা থাকে। তো নেপোলিয়নে কিন্তু ওরকম একজন শাসক ছিল। যেমন আমাদের দেখবে যে আজ থেকে 6 বছর আগের ভিডিওগুলো দেখবে আমাদের, যেখানে আমরা করতাম, আজকে 6 বছর পরের ভিডিওগুলো দেখবে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের সেন্টারটাকে সংস্কার করেছি। সংস্কার মানে কি? পরিবর্তন করা, নতুন করে কিছু নিয়ে আসা। আগে হোয়াইট বোর্ডে পড়াতাম, কিছু কিছু বিষয়গুলোকে বসে পড়াতাম, কিন্তু এখন আমরা দেখো স্মার্ট বোর্ডের ওয়েতে আমরা কিন্তু এখন তোমাদের সামনে অন্যভাবে সমস্ত জিনিসগুলোকে প্রেজেন্টেশন করছি পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে। তো আজকে তাহলে এই যে পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন করেছি? তোমাদের ভালোর জন্য, যেন স্টুডেন্টদের ভালো হয়, আমাদের পড়াটা যেন আরেকটু বেটার ওয়েতে আমরা পড়তে পারি। তো সেই কারণে তো এই পরিবর্তনগুলো। তাহলে নেপোলিয়নও কিন্তু উচ্চাকাঙ্ক্ষী একজন সম্রাট ছিলেন, এবং সেখান থেকে দেখতে গেলে তিনি কিন্তু শাসনতান্ত্রিক ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছিলেন। কি বলছে, প্রথম কনসাল হিসাবে তিনি একনায়ক হয়ে ওঠেন। একনায়ক মানে কি? একটা দেশের একজনই রাজা থাকবেন, একজনই সম্রাট থাকবেন, একজনই শাসক থাকবেন, তাকে বলছে একনায়কতন্ত্র। বলছে তার অভ্যন্তরীণ সংস্কার ও শাসনের উদ্দেশ্য ছিল 1 নাম্বার বলে যে জনহিতকর কাজ করে জাতির কৃতজ্ঞতা লাভ করা। জনহিতকর কাজ কাকে বলছে? অর্থাৎ জনগণের যাতে ভালো হয় সেই কাজগুলো করার ক্ষেত্রে নেপোলিয়ন কিন্তু যথেষ্ট সহায়তা করেছিল। নেক্সট বলছে প্রয়োজনীয় সংস্কার করে নিজের শক্তি বৃদ্ধি করা। দেখবে যে প্রত্যেকটা মানুষ কি চায়? নিজের প্রথমে শক্তিটা বাড়াতে, সামর্থ্যটা বাড়াতে। ঠিক নেপোলিয়নও কিন্তু তাই করেছিল, নিজের যে শক্তি সেই শক্তি কিন্তু বৃদ্ধি করেছিল। নেক্সট শাসন ব্যবস্থার দুর্বলতা দূর করে শক্তিশালী শাসন প্রবর্তন করেছিল। অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমার কোন কোন জায়গাটা দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলো না দেখতে পারলে, যদি তুমি তোমার নিজের দুর্বলতাগুলো যদি না বের করতে পারো, তাহলে তুমি জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। তাহলে প্রতিটা মানুষের মধ্যে যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমন প্রতিটা মানুষের মধ্যে কিছু খারাপ দিক রয়েছে। প্রতিটা মানুষের যেমন কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে নিজের মধ্যে, আবার ঠিক একইভাবে কিছু উইক পয়েন্টও রয়েছে। তো তোমার উচিত, বা প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত, প্রত্যেকটা মানুষের উচিত, বা প্রত্যেকটা সম্রাটের উচিত নিজের উইক পয়েন্টগুলোকে তুলে ধরা এবং নিজের কাছে তুলে ধরা, এবং সেই যে দুর্বলতার স্থানগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করে একটা শক্তিশালী জায়গা নিজের তৈরি করে নেওয়া। তো বলছে নেক্সট হচ্ছে অর্থনৈতিক সংস্কার, অর্থাৎ ইকোনমিক্যালি কোন কোন চেঞ্জেসগুলো বা পরিবর্তনগুলো নিয়ে এসেছিল নেপোলিয়ন, সেগুলো একটু আলোচনা করছি। দেখো, অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য ছিল 1 নাম্বার পুরনো ব্যবস্থার আর্থিক বিধি ব্যবস্থা, এবং 2 নাম্বার বলছে কর প্রথা দূর করা। মানে ট্যাক্সেশন সিস্টেমটা নেপোলিয়ন রাখবে না, এটা অন্যভাবে একটা কিছু করা যেতে পারে, কিন্তু ট্যাক্সটা তিনি রাখবেন না। বলছে এছাড়াও তিনি কঠোরভাবে কর সংগ্রহ এবং জয়ী দেশগুলি থেকে বাধ্যতামূলকভাবে অর্থ আদায়ের মাধ্যমে ফ্রান্সের ঘাটতি বাজেটে ভারসাম্য আনলেন। ডাইরেক্টর আমলে দুর্নীতির ফলে
ফ্রান্সে যে অরাজকতার অবস্থা সৃষ্টি হয়েছিল তা দূর করার জন্য 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তাহলে যে সমস্ত জায়গায় দুর্বলতার স্থানগুলো ছিল সেই সমস্ত জায়গাগুলোকে তিনি পরিবর্তন করে কি করলো, তিনি অর্থনৈতিক যে অরাজকতা সেই জিনিসটাকে বা দুর্নীতির অবস্থা ছিল সেটাকে দূর করার জন্য তিনি কি করলেন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেন। বলছে বণিক সংঘকে পুনর্গঠিত করে তিনি ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটান এবং কৃষি ও শিল্পের অগ্রগতির জন্য তিনি গিল্ড ব্যবস্থাও কিন্তু পুনঃপ্রবর্তন করেন। তাহলে পূর্ববর্তী আমলে বা পূর্ববর্তী সময়কালে যে গিল্ড ব্যবস্থা ছিল, যেখানে বণিক সংঘগুলো এই গিল্ডের মাধ্যমে তাদের ব্যবসায়িক পরিচালনাগুলো করতো, ঠিক একইভাবে এখানে কিন্তু নেপোলিয়নকেও সেই জিনিসটাই করতে দেখা গেছে। নেক্সট আমরা চলে আসবো ধর্মীয় সংস্কার। ধর্মক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে তিনি কোন কোন পরিবর্তনগুলো এনেছিলেন। বলছে ধর্মের ক্ষেত্রে দেশের জটিল সমস্যার সমাধান করার জন্য নেপোলিয়ন রোমান ক্যাথলিকদের সঙ্গে সমঝোতায় আসতে চেয়েছিলেন। এই জন্য তিনি 1801 সালে তুমি সপ্তম পোপ হবে এটা, হ্যাঁ, পোপ সপ্তম পয়াস এর সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হন। ফলে ফ্রান্সের ধর্মীয় ঐক্য কিন্তু আসে। দেখবে যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় যেমন মিল বা ঐক্যের একটা জায়গা ধর্ম এবং অমিলের একটা জায়গা হচ্ছে ধর্ম। কেন বলতো, মানুষে বিভেদটা কিন্তু সৃষ্টি করছে এই ধর্মতে, ঠিক আছে। তো নেপোলিয়ন কি করেছিল, যে ফ্রান্সে একটা ধর্মীয় ঐক্য নিয়ে এসেছিল, অর্থাৎ প্রত্যেকের জন্য একটাই ধর্ম বিরাজমান থাকবে। নেপোলিয়নের ধর্মীয় সংস্কারের মূল উদ্দেশ্য ছিল দেশে ধর্মীয় বিভেদ দূর করা। নেক্সট পয়েন্ট আসবে জনহিতকর কার্যাবলী। জনহিতকর কার্যাবলী বলতে আমরা কি বুঝি, যে জনগণের উন্নতির জন্য তিনি কি কি করেছিলেন। বলছে নেপোলিয়ন নানা জনহিতকর কাজের উদ্যোগ নিয়েছিলেন, প্রাচীন সৌধগুলির তিনি সংস্কার করেছিলেন এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্যারিসে নতুন সৌধও তিনি নির্মাণ করেছিলেন, বড় বড় রাস্তা নির্মাণ করেছিলেন, সেতু তৈরি বা নির্মাণ করেছিলেন, সেচ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন, বন্দরের উন্নতি করেছিলেন ইত্যাদি দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। ফলে শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের প্রসারও কিন্তু ঘটেছিল তার সময়। তাহলে এত কিছু জনগণের জন্য তিনি কিন্তু করে দিয়েছিল। দেখবে যে কোনো সরকার, যে কোনো দেশে যে কোনো সরকারই আসুক না কেন, সে কিন্তু কিছু সংস্কার করে, সে কিছু পরিবর্তন করে, নতুনভাবে সে তাকে নিজেকে হাইলাইট করতে চায়। ঠিক একইভাবে কিন্তু আমরা যদি দেখি তাহলে এই জনহিতকর কার্যাবলীগুলোর মধ্যে কিন্তু নেপোলিয়ন একটা সংস্কার বা উন্নতি করার চেষ্টা করেছিলেন। নেক্সট, কাজের স্বীকৃতি। নেপোলিয়ন কাজের দক্ষতার স্বীকৃতি ও পুরস্কার স্বরূপ নাগরিকদের মধ্যে বিশিষ্টদের লিজিয়ন অফ অনার নামে বিশেষ সম্মানের ব্যবস্থা করেন। অর্থাৎ যেই মানুষটার কাজ ভালো, মনে করো আমি সোসাইটিতে, আমার সমাজে, আমি সমাজের মানুষের জন্য আমি খুব ভালো কাজ করছি, তখন খুশি হয়ে সম্রাট কি করছে, আমাকে লিজিয়ন অফ অনার বলে একটা যে পুরস্কার, সেই পুরস্কার কিন্তু বা সম্মানের একটা ব্যবস্থা করেছে। এটা পুরস্কার বললে ভুল হবে, এটা একটা বিশেষ সম্মান। আজকে পদ্মশ্রীর কথা বলো, আজকে নোবেল পুরস্কারের কথা বলো, এই যে পুরস্কারগুলো, অর্জুন পুরস্কারের কথা বলো, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এগুলো হচ্ছে একটা মানুষের সম্মানের একটা জায়গা। ঠিক এই লিজিয়ন অফ অনারটাও কিন্তু একটা সম্মানের একটা জায়গা। বলছে এতে ফরাসি বিপ্লবের আদর্শে আঘাত পেল, ফলে বৈষম্য বাড়লো, কিন্তু এর দ্বারা সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রেই কর্মের উদ্যোগ কিন্তু বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কিছু নেপোলিয়নের সংস্কার নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে তোমরা পড়বে, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের সেন্টারে, যারা আমাদের কাছে অনলাইনে লাইভ ক্লাসগুলো করছে। তো তোমরা যদি সরাসরি লাইভ ক্লাসগুলো করতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।